এভরিওয়ান, গুড মর্নিং। সকালে উঠে পড়েই যে সোনামায়ের এমন একটি বিপদ হয়ে যাবে কোনোদিনও ভাবতেও পারিনি। উঠেই যেমন উঠে প্রত্যেক দিন সেই রকম উঠেছে। উঠে পড়ে ব্রাশ করিয়ে দিয়েছিলাম, সিঁড়িতে চুপচাপ বসেছিল। তো সিঁড়ির থেকে নামতেই যাচ্ছিল, নামতেই 3টে সিঁড়ি ক্রস করে একেবারেই পড়ে গিয়েছে। সকলেই সেই জায়গাতে উপস্থিত ছিলাম। 1 সেকেন্ডের মধ্যে যে এই বিপদটা কী করে হয়ে গেল বুঝতেও পারলাম না। তো 2 জায়গা মতো লেগেছে, ওই কপালের একটা কোনায় অল্প মতো ফুলে গিয়েছে, আর এই চোখের সাইডটা একটু বেশি পরিমাণেই লেগেছে, একটু বেশি রসটা বেরোচ্ছে। তো ভাবতে পারিনি যে এত বড় বিপদ হয়ে যাবে সকাল সকাল। আর আগে সকাল থেকেই ভাবছিলাম যে বাবা মনোহরের পুজো দিতে যাব। মা বাবার মানসিক রয়েছে, তো সেই কারণে বিশেষ করে শোধ করতে যাব। তো ভাবলাম সেই যখন যাব তাহলে সোনা মায়ের জন্য একটা পুজো দিয়ে আসবো। তো বাবা মনোহর যে এইরকম সকালবেলায় একটা বিপদ গড়িয়ে বসবে সেটা ভাবতেও পারিনি। সোনা মা বিপদটা হওয়ার 10 থেকে 15 মিনিট টানা কেঁদেছি, এই মুহূর্তে একটু চুপ করলো। তো যাই হোক, আজ হলো বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 7টা মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগের আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সবার প্রথমেই আমি বলে দিই, আজকে কিন্তু আমার গলার ভয়েসটা একটুকু দাবা দাবা লাগতে পারে, যেহেতু কালকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। কী করে যে ঠান্ডাটা লেগে গেল বুঝতেও পারলাম না। তো সেই কারণে একটু গলাটা দাবা দাবা লাগতে পারে, ওইটাকে একটুকু ম্যানেজ করে নেবেন এই ভাঙা গলাটাকে। কিন্তু মোটেও চুপ করছিল না কোনো কিছুতেই। তবে ওর ফেভারিট বাদাম দেওয়ার পরে ও তারপরে চুপ করেছে। এই যে এইদিকে আবার বাদামের কৌটোটাও নিয়ে বসে পড়েছে। তো খাবারটা তো করেছিলাম, খাবারটি করার পরেই ওই বিপত্তি ঘটেছিল। তো খাবারটা একটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এই মুহূর্তে খাবারটা খাইয়ে দিচ্ছি। মোটেও খেতে খুঁজছিল না, যখন ওই বাদামের কৌটোটা দিয়েছি তারপর থেকে খাবারটি খেতে খুঁজছিল। এই সাইডে আমার সোনা পাপাও বসে রয়েছে। সোনা পাপাও এই কিছুক্ষণ আগেই উঠলো। দিদিভাই বললো বুনু একবার বসুক, আমি না হয় কটা মতো কাজ রয়েছে ওগুলো বাকিয়ে নিই। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 7:45 মতো বাজবে। এই মুহূর্তে পুজোর গামলা আরে সব কিছু বার করলাম। আমাদের আজকে 3 জায়গায় পুজো দেওয়ার কথা রয়েছে। সোনা পাপার যেহেতু মানত রয়েছে, তো সোনা পাপার মানত রয়েছে গোটা ফল দিয়ে। দিদিভাই বললো গোটা ফল দিয়ে ওর জন্য একটা আলাদা পুজো দিবে, আর আমিও যেহেতু সোনা মায়ের জন্য দেবো, তো ওইটা একটা আলাদা ফল কুচি দেবো, একটাতে চিড়ে ভোগ দেওয়া হবে। তো সেই কারণে আমাদের বাইরে রয়েছে একটা মতো গামলা, মানে আমাদের পুজোর কাজে প্রত্যেক দিন যেটা দরকার হয়। তো ওই একটা গামলাতে তো হবে না, দিদি ভাইয়ের কাছেও একটা রয়েছে আর আমার কাছেও এই যে একটা রয়েছে। তো 3টে মতো গামলা নিয়ে যাবো ভাবছিলাম। এটা আমার সাথে পড়েছিল জানেন তো, তবে ঢুকিয়ে রেখেছিলাম বলে জানি না কেন এরকম হয়ে গিয়েছে, মানে কেমন জানি চারিদিকে দাগ হয়ে গিয়েছে। তো সকলেই বলেছে, শুনেছি যে এই পেতলের জিনিস, কাঁসার জিনিস যদি একটা তেঁতুল দিয়ে মেজে দেওয়া হয় তাহলে বেশ ভালো মতো পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমি বড়দের দেখেই শিখেছি, কারণ তখন দেখেছি মা একটুকু কিছু হলেই তেঁতুল দিয়ে পরিষ্কার করে দিত, বেশ ভালো মতো কিন্তু ছেড়েও যেত। তবে এই দাগগুলি মনে হচ্ছে আর ছাড়ার নয় জানেন তো, কারণ এই দাগগুলি মোটেও উঠছে না। অনেকবার চেষ্টা করলাম, আর এই দাগগুলো যে কিসের জন্য হয়েছে তাও জানি না। আপনাদেরও কোনো জিনিসের সাথে কি এরকমটা হয়েছিল, আর কিসের জন্য হয়েছিল যদি জানেন আমাকে জানাবেন তো। আমি মোটেও বুঝতে পারছি না। আর এই মুহূর্তে বাড়িতে কেউ নেই যে আমি জিজ্ঞাসা করব যে এটা কিভাবে উঠবে বা কিসের জন্য হয়েছে। তো সেই কারণে আমি নিজে মানে মনের মতন করে যতটুকু পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। অল্প মতো বালি নিয়েছিলাম, আর তার মধ্যে নিয়েছিলাম অল্প পরিমাণে তেঁতুল। ওই তেঁতুল আর বালিটা দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। তো যাই হোক, পরিষ্কার তো করে দিয়েছি, এরপরে ভালো করে ধুয়ে নিই, তারপরে না হয় দেখবো যে পরিষ্কার হয়েছে নাকি। তবে ওই যে সাইডে যে দাগগুলো ছিল ওগুলো কিন্তু একটুকুনো যায়নি, এখনই পুরোপুরি বোঝা যাচ্ছে। তবে মাঝের দাগগুলো মনে হচ্ছে একটু একটু করে গিয়েছি। তো যাই হোক, এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ তেঁতুলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো এখনই পায়ে চিটিয়ে আটে যাবে। তো সেই কারণে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কলপাড়েতে চলে এসেছি, এসে পরে এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে তো আমার মনটা একদম বেজায় খারাপ হয়ে গেল, কারণ একটুকুনো ছাড়েনি জানেন তো। ভেবেছিলাম একটুকু হয়তো ছাড়বে, এই যে দেখুন মানে যেমনকে তেমনই রয়ে গিয়েছে। তবে একটুকু চকচকে লাগছে জানেন তো, আপনারা বুঝতে পারছেন নাকি আমি জানি না। তবে অনেকক্ষণ তেঁতুল দিয়ে পরিষ্কার করেছি, তো সেই কারণে এই গামলাটা একটু চকচকে লাগছে। তো যাই হোক, আমি তো রুমটা আর পরিষ্কার করিনি, দিদিভাই আজকে রুমটা জল দিয়ে পরিষ্কার করেছে। তো সেই কারণে দিদিভাই রুমেই ওই গামলার একটা মতো থলি পরিষ্কার করে রেখে দিলাম। ওই থলিটিতে এই চাল আরে সব কিছু নিয়ে যাব। তো আমরা 2টো জায়গাতেই পুজো দেবো, তো সেই কারণে 2টো জায়গাতে করেই চাল নিয়ে যাচ্ছি। একটা সোনা পাপার মানত রয়েছে, ওই কারণে নিয়ে নিচ্ছি। দুটোতেই 1 সের 1 সের করে 2 সের চাল নিয়ে নেবো, প্লাস্টিকে করে নিয়ে নিচ্ছি। কারণ এই এত দূর রাস্তা জায়গায় জায়গায় করে নিয়ে যাওয়াটা মোটেও মানে সুবিধার হবে না, আর আমরা নিয়ে যেতেও পারবো না এই বাচ্চা ছেলে নিয়ে। যদিও টোটোয় করে যাব তবুও এতটা সম্ভব হবে না। সোনামুখীটা অনেকই দূর আমাদের এখান থেকে। যারা জানেন যে সোনামুখীর মনোহর তোলাটা, তারাই বুঝতে পারবেন যে কতটাই দূর। আর এই মনোহর থানটা বলে খুবই জাগ্রত জানেন তো। তো যাই হোক, এইদিকে আমার চাল নেওয়া হয়ে গেল। এই জায়গাটায় সোনামায়ের নামে পুজো দেবো ভাবছি, ওই জায়গাটাতে একেবারে বড়মশাইয়ের নামে পুজো দিয়ে দেবো।
এখন ঘড়ির কাঁটায় ওই 9টা মতো বাজবে। এই মুহূর্তে আমরা সকলেই রেডি হয়ে গিয়েছি। ওইদিকে দিদিভাই আর সোনা পাপাও হয়তো রেডি হয়ে গিয়েছে, আর ঠাকুমাও যাবে আমাদের সাথে। ঠাকুমাও স্নান করে রেডি হয়ে গিয়েছে। আর আমাদের তিনজনকে কেমন লাগছে জানাবেন তো। একটুকু ম্যাচিং করে পরার চেষ্টা করেছি। সোনা মায়ের এই একটা লাল ফ্রক ছিল সুন্দর, তো এই লাল ফ্রকটা পরিয়েছি। আমি একটা সাদা লালের কাপড় ছিল ওইটা পরেছি, আর সোনা মায়ের পাপা একটা সাদা জামা পরেছে। ওটার আসার কথা ছিল মিনিমাম ওই 9টা 10-15 মতো টাইমে। তো এই মুহূর্তে 9:30 মতো বাজছে। এই মুহূর্তে টোটোটা এলো। ওইদিকে দিদিভাই আর সোনা পাপা আসছে, তো ততক্ষণকে আমি ভাবলাম টোটোটাই যেয়ে পড়ে বসি। টোটোতে আসার সঙ্গে সঙ্গেই এইদিকে সোনা মা আর ঠাকুমাও এসে বসে পড়েছে। ঠাকুমার যেহেতু একটু অসুবিধা হয় চাপতে, তো সেই কারণে ঠাকুমা আগে ভাগে এসে বসে পড়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের টোটো ছেড়ে দিয়েছে। এই যে আমরা সবে মাত্র আমাদের গ্রামটায় ঢুকলাম। আমরা গ্রামের রাস্তা হয়েই যাচ্ছি। ওই রামপুর সাইডের রাস্তাটা একটুকু খারাপ, তাছাড়া ওইদিকে তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এইদিকে রাস্তাটা একটুকু ভালো, যেহেতু ছেলেগুলো নিয়ে যাচ্ছি, তো সেই কারণে এই দিকেই যাচ্ছি। আর এই যে আজকে কিন্তু আমরা দু জায়ে একই শাড়ি পরেছি, গুলোকেও একই কালারের ড্রেস পরিয়েছি। আমরা গ্রামের রাস্তা দিকে যাচ্ছিলাম বটে, তবে আবার ব্যাগ দিয়ে এই রামপুরের রাস্তা দিকেই যাচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমাদের বলগ্রাউন্ডটা। আর এখন তো বলগ্রাউন্ডে ধানের পর ধান মেলা চলছে। এখন তো যেহেতু ধান কাটা আরে হচ্ছে সবাইকারই। গ্রামের রাস্তাটা হয়ে গেলে হয়তো আমাদের সুবিধা হতো রাস্তাটার কারণে, তবে এই দিকে গেলে আমাদের পুজোর দুধটা পাবো। রপটের মাসিমণিদের বাড়িতে পুজোর দুধটা বলা রয়েছে। আমাদের সকাল থেকে সেই রকম কোনো তোড়জোড় হয়নি যে আমরা যাব বলে, তবে একটুকু বেলাতে হলো, তো তখন আর দুধ পাওয়া গেল না গ্রামে কোথাও। তো সেই কারণে রপটের মাসিমণিকে দিদিভাই ফোন করেছিল যে মা অল্পখানি দুধ রাখবে। তো রপটের মাসিমণি রেখেছে। আর পুজোর জন্য তো দুধটাই আসল, তো সেই কারণে বিশেষ করে ওইখানে দুধটা নিয়ে পরেই যাব। তো এই জন্যে এই দিকে যাওয়া। এই হরিশ্চন্দ্রপুরের ব্রিজটা অনেক দিন হলো ভেঙে গিয়েছে। তো অনন্ত দাদা বললো যে এইখানটা সবাইকে নিয়ে আমি পেরোতে পারবো না, সবাই নেমে যাও, শুধুমাত্র ঠাকুমা চেপে থাক, তারপরে আমি পেরিয়ে যাব। অনেকটা খাল রয়েছে, তো পেরোনোটা সম্ভব নয় জানেন তো। এই ব্রিজটা যখন থেকে ভেঙেছে তখন থেকে দেখছি এই রডগুলো এইরকমভাবেই রয়ে গিয়েছে, আর এই জল এক পুকুরের মতো হয়ে গিয়েছে। কবে যে ব্রিজটা হবে তো কে জানে। ওইদিকে বরমশাও অনেকটা এগিয়ে গিয়েছে, আর এদিকে সোনা পাপা আর দিদি ভাইও এগিয়ে গিয়েছে, আর আমি আর সোনামা পেছনে পেছনে যাচ্ছি। সত্যি কথা বলতে আজকে ছেলেগুলোকেও কিন্তু স্নান করিয়ে এসেছি। আমরা কিন্তু একা স্নান করেছি তা কিন্তু নয়, কারণ ছেলেগুলোর জন্যই বিশেষ করে, যেহেতু পুজোটা দিয়ে আসছি, তো সেই কারণে বিশেষ করে ছেলেগুলোকেও স্নান করিয়ে নিয়ে এসেছি। হালকা কুসুম গরম জল করেছিলাম, ওই গরম জলে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর মাথাটা কিন্তু পুরোপুরি ভিজোয়নি, মাথাটা ওই তেলোটাতে অল্প পরিমাণে জল ঠেকিয়ে দিয়েছি। ঠাকুমা তো এইদিকে নামেনি, তো ঠাকুমা জায়গা মতো বসে পড়েছে। ওইদিকে সোনামায়ের পাপাও বসে পড়েছে, আর এইদিকে দিদিভাও বসে পড়লো। আমিও ওইদিকে বসে যাই জায়গা মতো। এই যে ব্রিজটা দেখছেন, এইটা হচ্ছে রামপুরের ব্রিজ। দুটো ব্রিজই যে মানে কতকাল ভেঙেছে তার কোনো ঠিক নেই, আর বাগানোর তো কোনো নামই নেই। এই ব্রিজটা তো মাঝখানটা একেবারেই নিচের দিকে চলে গিয়েছে। তবে এই ব্রিজটা যেহেতু অনেক দিন হয়ে গেল, মানুষের আর সেই রকম কোনো ভয় লাগে না জানেন তো, পেরিয়ে পেরিয়ে। প্রথম যখন ব্রিজটা ভেঙেছিল তখন মোটরসাইকেল থেকে নেমে নেমে সবাই পেরোচ্ছিল। যাকে চাপাচ্ছিল তাকে তো নামাচ্ছিল, আবার যে মোটরসাইকেলে চালাচ্ছিল সেও নেমে নেমে পেরোচ্ছিল। আর এখন সব ওভারলোড করে পেরিয়ে যায়। প্রত্যেক বছর যদি এরকম ব্রিজ ভেঙে যায়, বা সারা বছর যদি এরকম ব্রিজটা ভাঙা থাকে, কতই বা নেমে নেমে পেরোবে। আর আমরা এই মুহূর্তে রামপুর মেন রোডে ঢুকে পড়েছি। আমরা এরপরে যাচ্ছি রপটের উদ্দেশ্যে। আর এই যে এইদিকে দেখছি একটা গাজন হচ্ছে, তো অনেকই ভক্ত হয়েছে। এই রকম টাইমে সব জায়গায় খুব একটা গাজন হয় না, তবে এই রামপুরে বলছিল এইরকম টাইমে এই গাজনটা হয়ে থাকে। আমরা এই মুহূর্তে রপটে ঢুকে পড়েছি। তো রপটে ঢোকা মাত্রই আমরা মাসিমণিকে দেখতে পেয়ে গিয়েছি। মাসিমণি একটু বাইরেই দাঁড়িয়ে রয়েছে, আর শুধুমাত্র দুধটা নিয়ে নয়, বুটিনটাও নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা বাড়ির থেকে বুটিনটাও আনতে ভুলে গিয়েছি। তো দিদিভাই কিছুক্ষণ আগেই আবারও ফোন করে মাসিমণিকে বললো যে দুধ আর বুটিনটা যেন দিয়ে দেয়। এই যে এইদিকে 1 বোতল মতো দুধ, আর এইদিকে বুটিনটাও দিয়ে দিচ্ছে। ওইদিকে আমরা এক্সট্রা একটা ব্যাগ এনেছি, পুজোর সব কিছু স্বাদ নিয়ে এসেছি, তো ওই ব্যাগটাতে এরপরে কুড়িয়ে দেবো। ঠাকুমা মোটেও ওই বুটুনটা নিয়ে যেতে খুঁজছিল না, বলছিল ওইখানে সব কিছুরই জোগাড় রয়েছে। তবে দিদিভাই জোর করে নিয়ে গেল বলে ওইখানে সব কিছু সরঞ্জাম করা হলো জানেন তো। তাছাড়া বুটিনটা না নিয়ে গেলে হয়তো ফলগুলো কুচোনোই হতো না, ওই গোটা গোটা ফল দিয়ে পুজো দিয়ে দিতে হতো। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 11টা মতো বাজবে। এই মুহূর্তে আমরা সোনামুখীর মেন বাজারে ঢুকে পড়েছি। তো এইদিকে সোনামা তো মোটেও কলে বসছে না, ও চারিদিকে শুধু গাড়ি ঘোড়া দেখবে তারপরে যাবে। আর ওই সাইডে সোনামায়ের পাপা, দিদি ভাই আর সোনা পাপা তিনজনে মিলে ফল আরে কিনতে গিয়েছে। আর এইদিকে আমি সোনামাকে একটুখানি জল খাইয়ে দিচ্ছি। আমরা বাজার থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় টোটোটা দাঁড় করিয়েছে, কারণ বাজারের মধ্যে টোটোটা দাঁড়াবে না বললো। তো সেই কারণে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড় করিয়েছি। ভাবলাম যে সোনামাকে একটু জলটা খাইয়ে দিই। ফাইনালি যেটার জন্য আসা মনোহর মন্দিরে, ওইখানে আমরা পৌঁছে গিয়েছি।
তো অনন্ত দাদা বললো যে আমাদেরকে নামিয়ে দিয়ে ও চলে যাবে, কারণ ওর একটা স্কুলের ব্যাচ রয়েছে, স্কুলের ছেলেদেরকে নামিয়ে পরে তারপরে একটু বেলা করে আসবে। তো আমরা বললাম ঠিক আছে। যাই হোক, আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। আর এই মন্দিরটার ভিতরে ঢুকে না আলাদাই একটা শান্তি। আর এই মন্দিরটা তো চারিদিকে ঘন্টা আরে রয়েছে, যে যখন ঘন্টাটা বাজায় আর ঘন্টার শব্দ তো আরোই বেশি শান্তি লাগে। তো যাই হোক, সর্বপ্রথম এসে আমরা ছেলেগুলোকে নিয়ে প্রণামটা সেরে নিলাম। এই মনোহর থানে তো চারিদিকে ঘন্টা টাঙানো রয়েছে, যে যেদিকে পারে ঘন্টা বাজাতে পারে। তো আমি এই সাইডের ঘন্টাটাই বাজিয়ে দিলাম। এই মনোহর থানে এসে কেউ যদি ঘন্টা না বাজায় হয়তো তার আশাটাই অসম্পূর্ণ হয়ে যাবে। আর এই মনোহর থানের অনেক দিকেই ঠাকুরগুলো রয়েছে, সব ঠাকুরগুলোকে প্রথমে প্রণামটা সেরে নিই, তারপরে না হয় ওইদিকে পুজোর সাথের দিকে যাব। আর এদিকে সোনামায়ের সকালে বিপদটা হওয়ার পরে মুখটা এখন কতটাই না বাজে দেখতে লাগছে। মশাইয়ের কলেও কিন্তু সোনামা থাকতো, তবে আমার ইচ্ছা ছিল সোনামাকে নিয়ে সব প্রণামগুলো সারবো। তো সেই কারণে বিশেষ করে সোনামাকে কলে নিয়ে প্রণামগুলো সেরে নিচ্ছি। এই মনোহর থানে না একটা কুয়া রয়েছে জানেন তো। এই মনোহর থানে এলে এই কুয়ার জলটা সকলেই কিন্তু মাথায় নিয়ে থাকে, বলে এই কুয়ার জলটা মাথায় নিলে নাকি মাথাটা একটুকু ঠান্ডা হয়। বাচ্চাদেরকে খাওয়ায়, সকলেই কিন্তু এই কুয়ার জলটা ব্যবহার করে, শুধু বাচ্চা বলে নয়। এই যে সাইডে কুয়াটা দেখছেন, এই কুয়াটার জলটাই কিন্তু সকলেই ব্যবহার করে। এই কুয়াটার জলটাই সকলে খেয়ে থাকে। এইখানে এসে সকলেই বেশিরভাগ মুড়ি খেয়ে পরে বাড়ি যায়, কারণ এইখানে বলে যে উপোস দিয়ে পরে সকলেই পুজো দিতে আসে, তারপরে মুড়ি খায়, তারপরে বাড়ি যায়। তখন এই কুয়ার জলটাই সবাই খাবার জন্য ব্যবহার করে থাকে। এই মনোহর থানে একটা বিশ্ববিখ্যাত মৎস্যবও কিন্তু হয়। ওই মৎস্যবটা যারা যারা জানেন তারা হয়তো জানবেনই যে কতটা বড় করে এই মৎস্যবটা করা হয়। মৎস্যবের সময় তো এখানে একটা পা ফেলারও জায়গা থাকে না, যদি আপনি সকাল সকাল না আসতে পারেন। তো যাই হোক, এদিকে দিদিভাই সব কিছু জোগাড়ারে করছে। ওই গোটা ফলের মানতটা ওইটা হচ্ছে সোনা পাপার জন্য রয়েছে, ওটা সোনা পাপার জন্য মানতটা দেবে। এই সাইডে গামলায় করে যে ফলটা কুচানো হচ্ছে, এটা বড়মশাইয়ের জন্য আর সোনা মায়ের জন্য বিশেষ করে মানতটা করব। আমারও একটা মানত করার ইচ্ছা রয়েছে, তো ওই মানতটাও করব। তবে সংকল্প কিন্তু সবাইকার নামেই হবে, আমরা যে যে এসেছি আমার দিদিভাইয়ের ঠাকুমার সকলের নামেই। তো যাই হোক, এদিকে সোনা পাপা দেখুন, ওর মা একটা রুমাল দিয়ে দিয়েছে আর ও কিন্তু বেশ খেলছে। সোনা পাপা কিন্তু আজকে এসে থেকে খুব একটা বেশি জ্বালায়নি, ওকে একটু নজরে নজরে রাখতে হচ্ছে। তবে সোনা মা না আজকে একটু বেশিই দুষ্টুমি করছিল। সেই যে তখন স্যারেলাক্সটা খেয়েছে সকালে, সেই থেকে আর কোনো কিছুই খায়নি। বাড়িতে পটিও করে এসেছে, ভাবলাম ওর তো খিদে পেয়ে যাবে। তো সেই কারণে বাজারে যে সিঙ্গাপুরি কলাগুলো হয়, ওই সিঙ্গাপুরি কলাগুলো একটা কিনা করেছিলাম। জানি বাচ্চাদের এই সিঙ্গাপুরি কলার থেকে দেশি কলাগুলো খাওয়ানো বেশি ভালো, তবে এই সিঙ্গাপুরি কলাটা খেলে না সোনা মায়ের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, কারণ এখন তো বাড়ি যাব না, বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে। তো সেই কারণে বিশেষ করে কলা পাকাটা খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের পুজো এই মুহূর্তে কমপ্লিট হয়ে গিয়েছে। ঠাকুরমশাই আমাকে আঁচলে করে ফুল বেলপাতা সব কিছু দিল, আর আমার মনের মানতটাও আমি সেরে নিলাম। এই ফুল বেলপাতাটা সোনা মায়ের, সোনা পাপার, বরমশাইয়ের সকলের কপালেই ঠেকিয়ে দিয়েছি। এদিকে মন্দিরে অনেকজন ব্যক্তি বসেছিলেন, তো ওদেরকে অল্প পরিমাণে প্রসাদ দিয়ে দিচ্ছি। তবে ওইদিকে যে বয়স্ক মহিলাটা ছিল, ও বললো আমি প্রসাদ নেব না মা, আমার মাথায় একটু ঠেকিয়ে দাও। তো সেই কারণে ওকে আর প্রসাদ দিলাম না। তো যাই হোক, এইদিকে আমাদের পুজো দেয়া, প্রসাদ খাওয়া সব কিছু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই সাইডে যে বড় হলটা ছিল, ওই হলটাতে সকলেই মুড়ি মেখে খায়। তো আমাদের যাবতীয় সব কিছু নিয়ে পরে এই সাইডে চলে এসেছি। ওই সাইডে যেহেতু ঠাকুর রয়েছে, ওই সাইডে আর খাবো না। আর আপনাদেরকে তো বললামই যে এইখানে মুড়ি মাখাটা হচ্ছে 1 টাকা, মানে চলতি কথা বলতে পারেন। যারা এসে তারাই মুড়ি মেখে খায়। আর শুধুমাত্র মুড়ি মেখে খায় সেটা কিন্তু নয়, এই আঁচলে মুড়ি মেখে খায়। তো সেই কারণে আমার আঁচলটাই পেতেছি, আঁচলে মুড়ি মেখে খাবো। আমাদের এই বেগনি মুড়িটা খাওয়ার কথা থাকেনি, কিন্তু ঠাকুমারই বেশিরভাগ কথা ছিল। আমরা ভেবেছিলাম বাড়িতে যেয়েই খাবো, তবে দেখলাম অনেকটাই দেরি হবে। তো সেই কারণে সোনা মায়ের পাপা আবার এই সাইডের একটা দোকান থেকে 1 প্যাকেট মতো মুড়ি আর ওই 3টে মতো বেগনি আনলো। চপ আনার কথা ছিল, তবে চপ বললো শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে আর আনা হয়নি। থেকে তো পুজো নিয়ে, ছেলে নিয়ে, তারপরে খাওয়া দাওয়া নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই মুহূর্তে একটু ফাঁকা হয়েছি, সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, বাগানও কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে শুধুমাত্র টোটোটা আসার বাচক, তারপরেই আমরা চলে যাব। আর আমরা যাওয়ার সময় একবার মতো অপরের মাসিমণিদের বাড়িতেও দাঁড়াবো। আর এই যে আপনাদেরকে ভাবলাম যে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখায় যে চারিদিকটা কতটা সুন্দর। ওই সাইডে তো পুরো মন্দিরটা একদম ঘন্টায় ভর্তি, কিছুটা ঘন্টা বলছিল যে রেখেও দিয়েছে, কারণ আর বাঁধার জায়গা থাকছিল না। এই মনোহর থানের না কিছু কিছু ঘটনা আছে যেগুলো আপনার শুনলে গাটা চমকে যাবে, গাটা কাটা দিয়ে উঠবে। যদি সেই রকম কোনো ভালো ব্যক্তির মুখ থেকে আপনারা এই কথাগুলো শুনেন, তবে সত্যি বলছি গাগুলো পুরো কাটা দিয়ে উঠবে। এই যে যে সাইডের রুমগুলো দেখছেন, এই সাইডের রুমটাতে বলে যে একটা ভাত জাকা দেওয়া হয়। এখন ওই মনোহর বাবার মোচ্ছব করা হয়, ওই মোচ্ছবের সময় ভাতটা জাকা দিয়ে রাখে, তারপরে আবারও 1 বছর পর ওই ভাতটাকে বার করে খাওয়া হয়। আপনারা যারা এই সোনামুখী সাইডে বাড়ি রয়েছে তারা হয়তো জানবেন এই ভাত কাড়াকাড়ির নিয়মটা। ওই ভাত কাড়াকাড়ির নিয়মে যারা এই ভাতটা খেতে পারে তাদের বলে যে শরীরের রোগ জ্বালা কিছুটা
কিছুটা কমে যায়। তো যাই হোক, এইদিকে সোনামা আবার আমার সাইড ব্যাগটা নিয়ে বেশি পাকাগিরি করছে। আর ও কিন্তু একটা বন্ধুও পাতিয়ে নিয়েছিল জানেন তো। এই সাইডে একটা বাচ্চা ছেলেও ছিল, ওর সাথে বেশ ভালো মতো খেলছিল। আর সোনামা কিন্তু আজকে এসে মানে ভীষণ এনজয় করেছে। আর এনজয় যেমন করেছে, আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েওছে। আমাকে বলে শুধু নয়, আমাকে, দিদিভাইকে, ওর পাপাকে, সকলকেই জ্বালিয়েছে। আর এদিকে দেখুন সাইড ব্যাগটা মোটেও নামাবে না, ওর কানের মধ্যেই রেখে দেবে। সকালে যে ওর কপালটা বেজে গিয়েছে সেই দিকে কিন্তু ওর কোনো হুঁশ জ্ঞান নেই। এদিকে একটা মতো ছাগল ছিল, ছাগলটা অনেকক্ষণ থেকেই আমাদের চারিপাশে ঘুরছিল, আমাদের ব্যাগগুলোর মধ্যে কোনো খাবার খোঁজাখুঁজি করছিল। তো একটা মতো কলা পাকা ছিল, দিদিভাই বললো যে বুনু কলা পাকাটা দিয়ে দিই তাহলে। আমি বলি হ্যাঁ দিয়ে দে। তো দিদিভাই কলা পাকাটা দিয়ে দিল ছাগলটাকে। কারণ এই মন্দিরের মধ্যে যদি কেউ আসে, তাকে যদি কোনো কিছু না দেওয়া হয়, মনটা যেন কেমনই লাগে। তো সেই কারণে বিশেষ করে ছাগলটা ঘোরাঘুরি করার কারণে এই একটা মতো কলা পাকা ছিল, ওইটাই দিয়ে দিলাম। আর সেরকম কিছু থাকে নিজে দেওয়ার মতন, তো সেই কারণে শুধুমাত্র এই কলা পাকাটাই দিলাম। আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পরেও অনেকক্ষণ বেশ বসেছিলাম। তবে এই ছেলেগুলো যা দুষ্টুমি করছিল, বিশেষ করে সোনামা, ওর তো আনন্দের কোনো শেষ নেই, এইদিকে ছুটছে ওইদিকে ছুটছে। তবে ভয় লাগছে জানেন তো, যেহেতু একদম স্লিপ সান আর জল আরে পড়ে রয়েছে, ওই জলে পা পিছলে যদি একবার মতো পড়ে যায় তাহলে কী না বিপদটা হবে। সকালে তো একবার বিপদ করে এসেছে। তবে ওইদিকে দিদিভাই অনন্ত দাদাকে ফোন করলো, বললো যে টোটো আসতে এখনও দেরি হবে, মিনিমাম 1টা মতো বেজে যাবে। তো শুনে তো আমার টোটালি মানে কপালে হাত পড়ে গিয়েছিল। তো যাই হোক, একটুখানি গরমও করছিল, তো দিদিভাই আইসক্রিমের শব্দ শুনতে পেলো, এইদিকে সবাইকার জন্য একটা করে আইসক্রিম নিয়ে চলে এসেছি। আইসক্রিমটা খেয়ে কিন্তু বেশ মনটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। আর এইদিকে সোনামাকে দেখে তো আমার মানে বেশ মনটা খারাপ লাগছিল, কারণ বিচারি সবাইকার কাছ থেকে আইসক্রিম খুঁজতে যাচ্ছে, কেউ ওকে দিচ্ছে না। ওর ভালোর জন্যই অবশ্য দিচ্ছে না, একবার মতো আমার কাছকে, একবার মতো ওর জেঠিমার কাছকে, একবার মতো ওর পাপের কাছকে। এইমাত্র আমার ওর জেঠিমার কাছ থেকে ঘুরে গেল, আবার ওর পাপার কাছকে চলে গেছে। ওর পাপা দেবে না, তবে ও আইসক্রিমটা একদম মুখে কুড়িয়ে নিচ্ছে নিজের থেকে। যাই হোক, 1টা 10 মতো বাজবে এই মুহূর্তে অবশেষে টোটোটা এলো। মানে আমাদের পুরো টেনশন লাগছিল যে কখন টোটোটা আসবে। মন্দিরে তো থাকতে ভালো লাগছিল, মন্দির থেকে তো কোথাও যেতে ইচ্ছে করে না। ছেলেগুলোর জন্য একটু বেশি টেনশন হচ্ছিল, কারণ সেই রকম ওরা কোনো কিছু খাওয়া দাওয়া করেনি, আর ওদের খিদেও পাবে। তো যাই হোক, আমরা মাঝখানে আর একবার মতো দাঁড়িয়েছি। কালকে রয়েছে আমাদের সোনা পাপার বার্থডে, তো সেই কারণে দিদিভাই একটা কেক নিতে দাঁড়িয়েছে। সোনা পাপা কালকে 1 বছরে পা দেবে। আর এই দোকানটিতে শুধুমাত্র কেক পাওয়া যায় তা কিন্তু নয়, এইদিকে অনেক কিছুই রয়েছে। এই টাইমটা যেহেতু স্কুলের টাইম, এতটা পরিমাণে দোকানটায় ভিড় হয়েছিল কি আর বলবো। স্কুলের ছেলেগুলো এই যে নানা রকমের যে খাবারগুলো রয়েছে, এই চিকেন পিৎজা, পিৎজা প্যাটিস, মানে অনেক কিছু রয়েছে, ওই সব কিছু কেনার জন্য বিশেষ করে এসেছিল। ভাই ছোটোর মধ্যে একটা কিউট কেক চাইছিল, যাতে সোনা পাপা অনেকটাই ছোট, তো এই সবেমাত্র 1 বছরে পড়লো, তো সেই কারণে ছোটো মতো কেক চাইছিল। তো দিদিভাইকে বললাম যে এইদিকে পেস্ট্রিগুলো দেখ, এইদিকে পেস্ট্রিগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। বললো যে না এইরকম না, গোলের মধ্যেই কিন্তু ছোট, তবে গোলের মধ্যে ছোট সেই রকম পাচ্ছিল না। তো এই সাইডেরগুলোও দেখলো, বললো না জানাবো, এগুলো খুব একটা বেশ ভালো লাগছিল না। তো সেই কারণে ও ওই সাইডে দেখতে গেছে চয়েস করার জন্য যে কোনটা ভালো লাগছে। যাই হোক, ওইদিকে কেকটা নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এইদিকে আর একটা জামা কাপড়ের দোকানে দাঁড়িয়েছে, সোনা বাবার জন্য 2টো মতো নতুন জামা কিনবে। তো আসার মাত্রই এই যে নতুন জামাটি বার করলো, এই জামাটা এতটাই দুর্দান্ত লাগছিল, মানে আমার তো মারাত্মক লাগছিল কালারটা। ওই ঘিয়ে ঘিয়ে কালারের সাথে ওই যে নেভি ব্লুর যে প্যান্টটার কম্বিনেশনটা রয়েছে, মানে প্রত্যেকটা জামাই একদম দুর্দান্ত লাগছিল। এই জামাগুলোর দাম রয়েছে মিনিমাম ওই 250 টাকা 300 টাকার মতো করে দাম বলছিল জামাগুলোর। তো দিদিভাই বলছিল যে এইরকম একটা গেঞ্জি টাইপের জামা নেবো আর একটা সুতির জামা নেবো, এটা হচ্ছে একদম পিওর কটন আর পাতলা, মানে ঘরে পরানোর জন্য। তো 2টো মতো জামা নেবে বলছিল। প্রথমে গেঞ্জির জামাগুলোই দেখাচ্ছিল, যে দেখো এগুলো কটনটা চয়েস হচ্ছে, তারপরে না হয় কটনের পাতলা জামাগুলো বার করছি। যাই হোক, ওই জামা আর কেক নিয়ে অবশেষে আমরা চলে এসেছি মাসিমণিদের বাড়ি। বিশেষ করে আমার ছেলেগুলোর জন্য বিশেষ করে টেনশনটা হচ্ছিল, কারণ ছেলেগুলো অনেকক্ষণ হলো কিছু খায়নি। আর সোনামা আজকে বলবেন, ওর এতটা পরিমাণে খিদে পেয়েছিল, এসে পরে মাসিমণিদের বাড়িতে নিজে হাতে ভাত খেতে আরম্ভ করে দিয়েছিল। আর আমিও যতগুলো ভাত খাইছি সব কটা ভাত কিন্তু খেয়ে নিয়েছিল, ঘরে কিন্তু মোটেও খেতে খুঁজে না। আজকে যেহেতু সেই সকালে খাবার খেয়ে গিয়েছে, হয়তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, তার মাঝে একটু আধটুখানি খেয়েছে, তবে খুব একটা তো পেট ভরে খাবারটা খায়নি। কাটায় ওই 4:20 মতো বাজছে, ওই 4টে মতো বাজবে, এরকম টাইমে বাড়ি ফিরলাম। এসেই সবার প্রথম সোনামাকে ওই থেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এসে পরে কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। এরপরে বাড়ির বিকালে যে কাজগুলো রয়েছে ওগুলো আমি আর দিদিভাই তাড়াতাড়ি সেরে নেবো। ওইদিকে হয়তো সোনা পাপাকেও দিদিভাই ঘুম পাড়াচ্ছে। বাড়ির কাজগুলো সেরে নিই, তারপরে আমাদের নিজের কাজগুলো সারবো, কারণ সোনা পাপা উঠে গেলে বাড়ির কাজগুলো আর সারতে পাবো না। আর আমার মানে এই যে এক পাহাড় জামা হয়ে রয়েছে,
এগুলো আগে গুছাতে হবে। আর এই যে এইদিকে এসে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ নিশ্চিন্ত, যতক্ষণ ঘুমাবে ততক্ষণই নিশ্চিন্ত। তাড়াতাড়ি করে কাজগুলো বাগিয়ে নিই। এই কাজগুলো আর ভিডিও শ্যুট করবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাই হোক, চলুন তাড়াতাড়ি কাজগুলো বাগিয়ে নিই, আবারও পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। ঘড়ির কাটায় ওই 10টার মতো বাজছে, মিনিমাম ওই 9:30 মতো বাজবে। ওই রকম টাইমে সোনামাকে ঘুম পাড়িয়ে আমরা খাবার খেয়ে নিয়েছি। তো আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ভিডিও অফ করে পরেই আমি বিকালে সব কাজকর্ম করেছিলাম। সোনামা যেহেতু উঠে যাবে ওই ভয়ে সব কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম, তো সেই কারণে আর ভিডিও শ্যুট করিনি। কারণ ভিডিও শ্যুট করতে করতে কাজ করতে তো একটু দেরি হয়, আপনারা সকলেই জানেন যে যারা ভিডিও শ্যুট করে কাজ করেন। তো সেই কারণে সোনামায়ের জন্য বিশেষ করে সেরে নিয়েছিলাম। আর কাজটি সারা হয়েছিল, তারপরে সোনামা উঠেছিল। আর বিকালের কাজ সারা হয়ে গেলে সন্ধেবেলায় সেরকম কোনো কাজ থাকে না, তো সেই কারণে আর সেরকম কোনো কাজ শেয়ার করা হয়নি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।